নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আমি সুমিতেশ। আমার সঙ্গে আজকে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। রবিদা নমস্কার। মূলত বিষয় হচ্ছে যে আজকে প্রথম দফা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং আজকে কিন্তু বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। গেটারদের একটা অংশ তারা মনোনয়ন জমা দিয়েছে। আমরা শেষ মুহূর্তের মনোনয়ন সম্পর্কে যতটুকু জানি, মোটামুটি 7-8 জন কুচবিহারে হবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মূলত 4টা দল, রাজনৈতিক দলের মধ্যে একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরেশ অধিকারী, বামেদের গোবিন্দ রায়, কংগ্রেসের পিয়া রায় চৌধুরী এবং বিজেপির নিশীথ প্রামাণিক। এই 4 জনের মধ্যেই আমাদের যে ধারণা তাতে মূল লড়াইটা এই 4 জনের মধ্যেই হবে। পুরো চিত্র ক্লিয়ার। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে বসে রবীন্দ্রনাথবাবু কি ভাবছেন এই কুচবিহার লোকসভা নির্বাচন নিয়ে, যে চিত্র, প্রার্থীদের চিত্র স্পষ্ট হওয়ার পর? কুচবিহারের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। সব সময় কুচবিহারের মানুষ যোগ্য প্রার্থীকেই বিধানসভায় পাঠায়, লোকসভাতেও পাঠায়। সেই ক্ষেত্রে এবারও কুচবিহার জেলার মানুষ তারা প্রার্থীটাকে দেখবে আগে, তার গুণগত মান, সেই প্রার্থীর ভাবনা এবং সেই প্রার্থী সম্বন্ধে মানুষের যে ধারণা, ধ্যান, জ্ঞান, এটা ব্যালটের মাধ্যমে ভোটের বাক্সে এটা মানুষ এটা জবাবটা দেবে, প্রমাণটাও দেবে। সুতরাং আমরা নতুন করে কিছু ভাবছি না। কুচবিহার জেলার সাথে সাথে সারা রাজ্যের সাথে সাথে কুচবিহার জেলাতেও তৃণমূল কংগ্রেসের মাটিটা অনেক শক্ত। মমতা ব্যানার্জির এটা শক্ত ঘাঁটি। এক সময়কার বামপন্থী দুর্গ, পাশাপাশি কংগ্রেসেরও দুর্গ ভেঙে তৃণমূল কংগ্রেসের এখানে উত্থান হয়েছে। 0 থেকে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস 100-তে পৌঁছেছে। সুতরাং এখানে বিজেপি বলুন, কংগ্রেস বলুন বা বামপন্থীরা বলুন, তারা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। এবং বিজেপি যে সাম্প্রদায়িক দল, বিজেপির যে নীতি আদর্শ বলে কিছু নেই। এবারের লোকসভা নির্বাচনে তারও নীতিহীনতার পরিচয়টা কিন্তু দিয়ে দিল বিজেপি বিশেষ করে। তো সেই ক্ষেত্রে কুচবিহারের মানুষ উন্নয়নের সাথে থাকতে চায়, উন্নয়নের পাশে থাকতে চায় এবং সুস্থ পরিবেশ, শান্ত পরিবেশ বজায় রাখতে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে চায়। আমরা তো সারা বছরই কাজ করি, মানুষের সাথে থাকি, মানুষের পালসটা বুঝি। মমতা ব্যানার্জির শতাধিক প্রকল্প, পরিষেবা মানুষের জন্য চালু করেছেন এবং সার্বিক যে উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক কলেজ, ITI কলেজ, এই যে ডেভেলপমেন্টটা হয়েছে অল্প সময়ের মধ্যে, 100% বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া, লোডশেডিং না হওয়া, শিক্ষাটা বিনা পয়সায়, স্বাস্থ্য পরিষেবাটা একেবারেই বিনা পয়সায়, এই সমস্ত পরিষেবাগুলো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। এবং কৃষকের জন্য মমতা ব্যানার্জি প্রায় 7খানা প্রকল্প চালু করেছে, যার মধ্যে সারা পশ্চিম বাংলার রাজ্যের সমস্ত কৃষি জমির খাজনা মকুব করে দিয়েছেন মমতা ব্যানার্জি, কোনোদিন দিতে হবে না। এবং কৃষকের যে উৎপাদিত ধান 1770 টাকা কুইন্টালে সরাসরি কিনে চাল, গম, আটা মিলিয়ে 35 কেজি খাদ্যশস্য 2 টাকা কেজিতে গরিব মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন। তার সাথে বাকিরা যারা রয়েছে তারাও একেবারে অল্প দামে, অর্ধেক বা অর্ধেকের কম দামে
রেশন থেকে মালগুলো পাচ্ছেন। সারা রাজ্যে যত কৃষি জমি রয়েছে সমস্ত কৃষি জমির ফসল বীমা যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকের স্বার্থে তার সমস্ত প্রিমিয়ামটা কিস্তিটা রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে দিচ্ছেন, যার কারণে রাজ্যে শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যায়, দুর্যোগে কৃষকের ফসল যদি ক্ষতি হয় তার ক্ষতিপূরণ মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছেন। এ পর্যন্ত রাজ্যের কৃষকরা পরপর 3 বার এই ক্ষতিপূরণটা পেয়েছে। এবং একটা কৃষক বন্ধু প্রকল্প তিনি চালু করে দিয়েছেন। বছরে 3 বিঘা জমিতে যদি কোনো কৃষক চাষ করে তাহলে তার সেই কৃষি জমি চাষের জন্য 2 কিস্তিতে বছরে 2500, 5000 টাকা চাষের খরচ দিচ্ছেন। যদি কম জমি থাকে আনুমানিক হারে একটু কম হবে, কিন্তু 1000 টাকার নিচে আর হবে না। যদি 10 কাঠা জায়গায়ও কোনো কৃষক চাষ করে তাহলে বছরে 2 বার সে 1000, 2000 পাবেই। পাশাপাশি তিনি আরও একটা ঘোষণা করেছেন যে কোনো কৃষক পরিবারের কোনো সদস্য যদি 18 বছর পূর্ণ করে বয়স, সে যদি কৃষিকাজ করতে থাকে তাহলে 60 বছর বয়স পর্যন্ত যে কোনোভাবে যে কোনো কারণে যদি মারা যায় সে, তার পরিবার 2 লক্ষ টাকা পাবে। এবং বংশানুক্রমে অনেক মানুষ এখনও রয়েছেন তাদের কৃষি জমিটা তাদের শরিক গোষ্ঠীর সাথে আপোষে ভাগ করে চাষ করে খাচ্ছেন, কিন্তু সেই জমির এখনও কোনো নামজারি হয়নি। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে এরকম পুরনো দিনের যদি কোনো নামজারিও বকেয়া থাকে, কৃষকরা তার স্থানীয় বেলার অফিসে গিয়ে আবেদন করলে বিনা খরচে তাদের নামে নামজারিটা করে দিয়ে খতিয়ানটা করে দেবেন। এটা হলে বিভিন্ন সরকারি প্রকল্পের ঘর পেতেও সুবিধা হবে, জমির ক্ষতিপূরণ, ফসলের ক্ষতিপূরণ পেতে সুবিধা হবে, কৃষক বন্ধু প্রকল্পের সাথেও নামটা নথিভুক্ত করাতে পারবে। না, আপনি রবিদা, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা যেমন বিভিন্ন উন্নয়নের কথা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার আছে, বিজেপি নেতৃত্বরাও হচ্ছে কেন্দ্রীয় উন্নয়নের কথা বলে, কিন্তু শুধুমাত্র উন্নয়ন দিয়ে কি ভোট হবে? মনে হচ্ছে উন্নয়নের কথা বলেই কি মানুষ ভোটের দিকে আপ্লুত হবে? মানুষ উন্নয়ন চায়, সুস্থ পরিবেশ চায়, শান্তিতে বসবাস করতে চায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু কেন্দ্রীয় সরকার গত 5 বছরে সার্বিক উন্নয়নে ব্যর্থ হয়েছে, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে, তাই ওরা উন্নয়নের কথা শুনতে চাইছে না। এই যে সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রায় 25,000 কৃষক গত 5 বছরে তার উৎপাদিত কৃষি পণ্যের মূল্য না পেয়ে, ন্যায্য মূল্য না পেয়ে ব্যাংক থেকে এবং যে সমবায় সমিতি থেকে, কৃষি সমবায় সমিতি থেকে যে ঋণ নিয়েছিল চাষ করার জন্য, সেই ঋণ শোধ করতে না পারার কারণে শোনা যায় যে 25,000 কৃষক তারা আত্মহত্যা করেছে। একদিকে কৃষকরা যখন আত্মহত্যা করছে, তখন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি একটা সরকারি বিমান নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছে। জানা যায় তথ্য অনুযায়ী যে তার এই বিশ্ব ভ্রমণে 5 বছরে 20,000 কোটি টাকার মতো খরচ হয়েছে। একদিকে কৃষক মারা যাচ্ছে, আর একদিকে তিনি বিশ্ব ভ্রমণ করছেন। তো আমাদের কথা এরকমই, 200 দেশ ভ্রমণ করার থেকে যদি 100 দেশ ভ্রমণ করত, আমাদের কিছু লোকসান হতো না। 200 দেশ ভ্রমণ করে কোনো লাভ হয়নি। সেখানে 10,000 কোটি টাকা বাঁচিয়ে ভ্রমণের এই কৃষকদের যদি তাদের ব্যাংকের ঋণ পরিশোধ করত, তাহলে এত কৃষক মারা যেত না, এত কৃষকের এত কষ্ট হতো না। তো সেই ক্ষেত্রে আমরা 2-3 দিন হলো একটা দেখছি
যে সোশ্যাল নেটওয়ার্কে, যে বেনারস থেকে যে মোদিজি এরা আগে ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশে, সেই মোদিজির বিরুদ্ধে এই কৃষকদের আত্মহত্যা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেয়ে, ব্যাংকের ঋণ শোধ করার না পেরে 111 জন কৃষক মোদিজির বিরুদ্ধে বেনারসে তারা মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন। তাই এটা একটা প্রতিবাদ বড়। আজ পর্যন্ত শুনিনি ভারতবর্ষের কোথাও যে কোনো নির্বাচনে যে অন্যান্য রাজনৈতিক দল বাদ দিয়ে 111 জন কৃষক তাদের কৃষি পণ্যর মূল্যর অভাবে বা ন্যায্য না পেয়ে তার প্রতিবাদে কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 111 জন কৃষক তারা মনোনয়নপত্র দাখিল করেছে। এই তথ্যটা আমার জানা নেই, সোশ্যাল মিডিয়ার সব খবর ঠিকও হয় না। হয় না তো, সোশ্যাল মিডিয়া দিচ্ছে, আমি তো বলেই দিলাম যে সোশ্যাল মিডিয়া দেখছি, সেটা ভুল কি সত্য সেটা জানি না, আমি তো উত্থাপন করেই দিলাম যে সোশ্যাল মিডিয়া এটা দেখেছি আমি। তো সেই ক্ষেত্রে আরও একটা জিনিস, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে রাজ্যে 17 সাল অর্থাৎ 5 বছরের মধ্যে বাংলার 100% বাড়িতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুল, হাসপাতালে, শিল্পক্ষেত্র এবং হাটে বাজারে সমস্ত জায়গায় বিদ্যুতের কানেকশন দিয়ে দিয়েছে, কিন্তু কোনো লোডশেডিং নেই। কিন্তু নরেন্দ্র মোদীকে 5 দিন আগে বেনারসের সভায় একটা বক্তৃতা দিয়ে দেখা যাচ্ছে তিনি বলছেন যে তিনি আগামী 20 সালের মধ্যে উত্তরপ্রদেশের সব ঘরে ঘরে বিজলি বাতির ব্যবস্থা করবে। তো একজন প্রধানমন্ত্রী যে রাজ্য থেকে নির্বাচিত, যে রাজ্যে তার সরকার আছে, বিজেপির সরকার, তারপরেও সেই রাজ্যে এখনও ঘরে ঘরে বিজলির বাতি পৌঁছে দিতে পারেননি। স্কুল, কলেজ, হাটে বাজারে, গ্রামে, কৃষিক্ষেত্রে বিদ্যুতের ব্যবস্থা করতে পারেননি। তাই এর থেকে বড় ব্যর্থ প্রধানমন্ত্রী বা একটা সরকার ভারতবর্ষে এর আগে কোনো দিন এসেছে বলে আমার কিন্তু মনে পড়ছে না। যাই হোক, আমরা সারা দেশের বিষয়ে ছিলাম, একটু জেলার ব্যাপারেও ঘুরে আসি। আমাদের কুচবিহার জেলায় প্রথম দফার 2টো ভোট হচ্ছে এই রাজ্যে, একটা হচ্ছে কুচবিহার লোকসভা কেন্দ্র, একটা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। আপনার কি মনে হয় কুচবিহারে মূল প্রতিদ্বন্দ্বী কে হবে তৃণমূল কংগ্রেসের? দেখুন, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই, আমাদের সাথে কেউ প্রতিদ্বন্দ্বী আসবে না। বাকি যে দলগুলো রয়েছে 3-4টে দল, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, কে ফিফথ হবে। আমাদের ধরাছোঁয়ার মধ্যে কেউ নেই, কারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে, এটাকে অস্বীকার কেউ করতে পারবে না। একদিকে যেমন ছিটমহলের সমস্যার সমাধানে মমতা ব্যানার্জির উদ্যোগ গ্রহণের কারণেই প্রায় 18,000 ছিটমহলবাসী এপারে ওপারে মিলে তারা স্বাধীনতা পেয়েছে নতুন করে। তাদের 70 বছরের কালো দিনগুলো আজকে তাদের ভুলে তারা আলোতে আসার সুযোগ পেয়েছে মমতা ব্যানার্জির উদ্যোগে। এবং সেই ছিটমহলগুলোতে যে উন্নয়নটা হয়েছে, এত বড় একটা সমস্যার সমাধান হয়েছে, সারা বিশ্ব জুড়ে মানবাধিকার যে সংগঠনগুলো এই ঘটনায় মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি সারা কুচবিহার জেলায় যে সার্বিক উন্নয়ন 7 বছরের মধ্যে হয়েছে, আমি যদি মোটামুটি ধরি তাহলে একটা বিশ্ববিদ্যালয় ঠাকুর পঞ্চানন বর্মার নামে কুচবিহারে হয়েছে, একটা হরিণচড়াতে একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে হয়েছে, এবং কৃষি খামারে সেখানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল জোর কদমে তার কাজ চলছে। তার প্রাথমিকভাবে কুচবিহার জেলা হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা করছে। এবং এই যে পলিটেকনিক কলেজ 2টো হয়েছে, একটা তুফানগঞ্জ মাথাভাঙায়, 6টা ITI কলেজ হয়েছে, সমস্ত মাধ্যমিক কলেজ স্কুলগুলোকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে, তার পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে, বিনা পয়সায় প্রাথমিক স্তর থেকে প্রায় ইউনিভার্সিটি স্তর পর্যন্ত
শিক্ষার ব্যবস্থা, তার মধ্যে কন্যাশ্রী যা বিশ্বে 1 নম্বর স্থান পেয়েছে, পুরস্কৃত হয়েছে, সবুজশ্রী, রাষ্ট্রসংঘের বিচারে 5টা প্রকল্পের মধ্যে বাংলার এই প্রকল্পটাও রয়েছে, সাথে রয়েছে সবুজ সাথী আর উৎকর্ষ বাংলা। 5টা প্রকল্পের মধ্যে বাংলারই 2টো প্রকল্প। তাছাড়াও আদাবাড়ি ঘাটের সেতুর কথা এবং তার দাবিতে আন্দোলনের কথা ছোটবেলা থেকে শুনে এসেছি। যারা সেই আন্দোলন শুরু করেছেন তারা আজকে কিন্তু বেঁচে নেই। মমতা ব্যানার্জি রাজ্যের ক্ষমতা আসার পরে তার সরকারের 10 মাসের মাথায় সেই আদাবাড়ি ঘাটের সেতুর টেন্ডার করে টাকা বরাদ্দ করে যার কাজ শুরু হয়েছিল এবং ইতিমধ্যে সেই সেতুর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গাড়ি ঘোড়া লোকজন সেতু দিয়ে যাওয়া আসা করছে। সিতাই থেকে গাড়িতে করে 2.5 ঘন্টায় দিনহাটা শহরে আসতে হতো, আজকে তারা 20 মিনিটের মধ্যে সিতাই থেকে দিনহাটা শহরে তারা আসতে পারছে। বলরামপুর দেওচারের মধ্যে কালজানি নদীর সেতু 5 বছরের মধ্যে আমরা কমপ্লিট করে সেতুটা চালু করে দিয়েছি। কালজানি খাপাইডাঙ্গার মধ্যে হেরিটেজ রোডে আরও একটা কালজানি সেতু আমরা কমপ্লিট করে 15 দিন আগে তার উদ্বোধন করে দিয়েছি, চালু করে দিয়েছি। তিস্তা সেতু মেখলিগঞ্জ হলদিবাড়ির বুক চেড়ে চলে গেছে বাংলাদেশে, প্রায় 5.5 কিলোমিটার লম্বা একটা সেতু। দেশে অনেক গভর্নমেন্ট এসেছে, সেন্ট্রাল রাজ্যের গভর্নমেন্ট এসেছে, অনেকে প্রতিশ্রুতি দিয়েও পালন করতে পারেনি, একটা ইটও গাঁথতে পারেনি। মমতা ব্যানার্জি সেই অত বড় সেতুটার কাজ শুরু করে দিয়েছে। প্রায় 500 কোটি টাকা প্রাথমিক স্তরে তার খরচা ধরা হয়েছে। তো এটা যদি চালু হয়ে যায়, হলদিবাড়ির মানুষ মেখলিগঞ্জে 15 মিনিটে আসতে পারবে। মেখলিগঞ্জ হলদিবাড়ির মানুষ কুচবিহারে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে এসে পৌঁছে যেতে পারবে। এতদিন জলপাইগুড়ি হয়ে, ময়নাগুড়ি হয়ে, ধূপগুড়ি হয়ে তাকে কুচবিহারে আসতে হতো। তো এই যে যোগাযোগ ব্যবস্থা, তাছাড়াও ছোট ছোট যে সেতুগুলো, তারও প্রায় 40টার মতো ইতিমধ্যে, যেটাকে আমরা জয়েস ব্রিজ বলি, কুচবিহার জেলায় আমরা করেছি। প্রচুর রাস্তা করেছি, যে ন্যাশনাল হাইওয়েগুলো, স্টেট হাইওয়েগুলো আমরা 10 মিটার, কোথাও 7 মিটার চওড়া করে সুন্দর করে ঝকঝকে রাস্তা আমরা করে দিয়েছি। গ্রামের মধ্যেও আমরা সুন্দর সুন্দর রাস্তা, পাকা রাস্তা করার কারণে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুতের কানেকশন যাওয়ার কারণে গ্রামেও আজকে আধুনিকতার ছাপটা লক্ষ্য করা যাচ্ছে। সার্বিক যে একটা উন্নয়ন, সেই উন্নয়নের ছোঁয়াটা শহর থেকে গ্রামেও কিন্তু পৌঁছে দিতে আমার সরকার পেরেছে। সুতরাং মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়ে এসছে। মানুষ উন্নয়নের জন্যই সরকারও পরিবর্তন করে এবং উন্নয়নের জন্যই তারা উন্নয়নের নিরিখে বারবার ভোটও দিয়ে আসে। না, উন্নয়নের কথার পাশাপাশি রাজনীতির প্রসঙ্গ কিছুটা আসি। এটা হচ্ছে যে লোকসভা নির্বাচন সামনে, এখন রাজনীতিটাই অনেক বেশি করে আসবে, এটাই প্রত্যাশাও করে আমাদের দর্শক। তো সেই জায়গায় হচ্ছে যে আজকে বিজেপি মনোনয়নপত্র জমা দেয় শেষ দিনে, এবং দেখা যায় যে ঢাক ঢোল পিটিয়ে বিশাল জমায়েত করে, অথচ আপনারা যখন দিয়েছেন সেইভাবে জমায়েত করে বা সেইভাবে মনোনয়নপত্র জমা দেননি। এটা কিভাবে? নির্বাচন কমিশনের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী, নির্বাচন যে বিধি অনুযায়ী প্রার্থী যখন মনোনয়নপত্র জমা দেবে 5 জনের বেশি ভিতরে ঢুকতে পারবে না। সাথে লোক আসতে পারে, কিন্তু স্লোগান বা কোনো ফ্ল্যাগ থাকবে না। পাশাপাশি সাগরদিঘির এলাকায়, চৌপাশে এলাকায় 144 ধারা জারি করা রয়েছে। সেদিক দিয়ে যদি মিছিল যেতে হয় তাহলে প্রশাসনের অনুমোদন নিতে হয়। তো আমরা সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের আইনটাও মেনেছি এবং সাগরদিঘির চারদিকে 144 ধারা যে জারি রয়েছে, সাইলেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে, সেটার প্রতি সম্মান আমরা জানিয়েছি। আমরা ঢাকঢোল পিটাতে চাইনি। আমাদের ঢাকঢোল পিটাবো 23শে মে, যেদিন ভোটের রেজাল্ট ঘোষণা হবে, তারপরে আমরা ঢাকঢোল পিটাবো। আমরা নিয়ম মাফিক, নিয়ম মেনে
আমরা আমাদের প্রার্থী তাকে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি নিয়মের মধ্যে দিয়ে, নিয়ম মেনে। যারা নিয়ম মানেনি তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশনের কাছে একটা রিটেন কমপ্লেনও দিয়েছি যে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে যে নির্বাচন কমিশন যে নিয়মাবলী ঘোষণা করেছে সেই ক্ষেত্রে মডেল কোড অফ কন্ডাক্ট যেমন ভায়োলেট করা হয়েছে, তেমনি সাগরদিঘির চারদিকে যে 144 জারি রয়েছে, সাইলেন্ট জোন ঘোষণা করা হয়েছে, সেটাকেও ওরা ব্রেক করেছে এবং অবৈধভাবে গাড়ি ঘোড়া ব্যবহার করে, এটা বেআইনি নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট সেখানেও ভঙ্গ করা হয়েছে। অবৈধভাবে গাড়ি ঘোড়া ব্যবহার করে, ফ্ল্যাগ ফেস্টুন ব্যবহার করে, ঢাক ঢোল ব্যবহার করে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটা মডেল কোড অফ কন্ডাক্ট ব্রেক করেছে। এই ব্যাপারে ইতিমধ্যেই আমরা রিটেন একটা কমপ্লেন নির্বাচন কমিশনের কাছে আমরা দাখিল করেছি। বলছি, প্রচারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনারা গ্রামের দিকে বেশি জোর দিচ্ছেন। বিজেপি প্রচারে না নামলেও শহরে দেখা যাচ্ছে কিছু দলীয় কার্যালয়ে জয়েনিং করাচ্ছে, আজকে জমায়েত করে মনোনয়নপত্র জমা দেওয়া, এর বাইরে সেভাবে প্রচার করতে কোথাও দেখা যাচ্ছে না। আপনার গ্রামটাকে কেন পাচ্ছেন? শহর কি ভরসা করতে? আমি একটা কথা বলি, ওই একই কুকুরের ছানা আর কুমিরের ছানা বারবার দেখানো হচ্ছে। আর আপনারা জানেন যে কালকে কি পরশুদিন দিনহাটা থেকে 5 জনকে 1000 টাকা করে দিয়ে নিয়ে আসা হয়েছিল একটা অন্য কথা বলে, চাকরির কথা বলে। তারপরে দেখা গেল তাদের হাতে ফ্ল্যাগ জোর করে দেওয়া হয়েছে। বাড়িতে ফিরে গিয়েই আবার তৃণমূল কংগ্রেস অফিসে গিয়ে এই ঘটনা বলায় আবার তারা তৃণমূল অফিসেই এবং তৃণমূলের সাথে তারা মানে যে যোগ আছে, যোগ দিয়েছে, যোগ দেওয়া নয়, তারা তৃণমূল কংগ্রেসের সাথে আছে এটা প্রমাণ করার জন্য তারা মিছিল মিটিং ঘোরাফেরা করছে, বাড়ি বাড়ি ঘোরাফেরা করছে। তো এরকম ভাড়াটিয়ে লোক দিয়ে আর যাই হোক যুদ্ধে জেতা যায় না। সেই ক্ষেত্রে আমরা বলবো একটা মজবুত সংগঠনের দরকার লোকসভায়। এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে একটা দুটো বুথ 500, 1000, 1200 ভোটার থাকে, সেটা 500 ভোটার পেয়ে ভোট পেয়ে জিতে যাওয়া যায় বা হুমকি ধুমকি দিয়ে জেতা যায়। এটা লোকসভার নির্বাচন। এখানে 2005টা এই লোকসভা কেন্দ্রে বুথ রয়েছে, 18,30,000 মতো এই কেন্দ্রে ভোটার রয়েছে। এর মধ্যে প্রচুর শিক্ষিত ভোটারও আছে, নাগরিক রয়েছে, ইন্টেলেকচুয়াল লোক রয়েছে। তারা কিন্তু প্রার্থীটা দেখবে, যাকে এখান থেকে নির্বাচিত করে দিল্লিতে পাঠানো হবে পার্লামেন্টে, যে যাবে তার সেই যোগ্যতাটা আছে কিনা, তার কোনো সংসদীয় অভিজ্ঞতা আছে কিনা, সেই জিনিসটা কিন্তু দেখবে মানুষ। এমন একটা প্রার্থী পেল আর ভোট দিয়ে দিল আবেগের বশে, এটা কিন্তু কুচবিহারের মানুষ কমপক্ষে, বাংলার মানুষ কমপক্ষে এই ধরনের প্রার্থীকে কখনোই ভোট দেবে না। আজকে একটা জিনিস দেখলাম, ওই ফেসবুকে আমি দেখেছি যে দার্জিলিংয়ে যিনি বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাতে দিয়ে এসেছিলেন বাইরে কোথাও থেকে, আমি জানি না, কেউ চেনে না, কোনোদিন নামও শোনেনি, তিনি তার প্রেস মিটে বলেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি 50টা সিট জিতবে। একজন প্রার্থী যে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে, তার যদি এই নত্য জ্ঞানটা না থাকে যে টোটাল প্রার্থীর সংখ্যা কত, টোটাল সিট কত রাজ্যে, সেই 42টা সিট এটাও যদি না জানে, তাহলে এই রাজ্যের যে রাজনৈতিক সচেতন মানুষ সেই প্রার্থীকে ভোট দেবে? সিট হলো 42টা, ও বলছে 50টা আসনে জিতবে। তা আমার মনে হয় ভুল করে এটাই বলতে চেয়েছিল সম্ভবত, এবারের লোকসভায় বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে বোধহয় 50টা সিট জিতবে, এটাই বোধহয় বলতে চেয়েছিল আমার যেটা মনে হয়। কারণ এ রাজ্যে তো 50টা সিট নেই, ভারতবর্ষে আছে 543টা সিট। আবার আমার কথা শুনে কেউ অবাক হতে পারে যে এত বড় বিজেপি দল খালি কি 50টাই সিট পাবে? পেতেই তো পারে, কারণ 2014 সালের আগে ভারতবর্ষে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ছিল।
14 সালের লোকসভা নির্বাচনের পরে ফলাফল যখন ঘোষণা হলো, তাদের সিটের সংখ্যা দাঁড়ালো 44। তে কংগ্রেস দলের এত বছরের দল, এতদিন শাসন করে এসছে, তাদের সিট সংখ্যা যদি এক ধাক্কায় নেমে 44 হতে পারে, তাহলে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে এত ব্যর্থতা, এত অরাজকতা, তারপরে তাদের সিট সংখ্যা 50 হলে অবাক হওয়ার তো কিছু থাকবে না। কারণ 14 সালের যে লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা আলাদা আলাদা দাঁড়িয়েছিল, যার কারণে বিজেপি দল 27 থেকে 31% ভোট পেয়ে তারা 282টা সিট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। উত্তরপ্রদেশ, কথায় আছে যেদিকে যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গতিটাও সেদিকে যায়। সেই ক্ষেত্রে বিজেপি সেখানে 27% ভোট পেয়ে উত্তরপ্রদেশে 80টার মধ্যে 73টা সিট জিতেছিল। কিন্তু এবার সেই উত্তরপ্রদেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তার ডাকে সাড়া দিয়ে ভারতবর্ষের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তারা 1:1 ক্যান্ডিডেট দিচ্ছে এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে 6টা দল একসাথে জোট বেঁধেছে বিজেপির বিরুদ্ধে, যার মধ্যে মুলায়ম সিং, অখিলেশ যাদবের দল রয়েছে, লালু প্রসাদের আরজেডির দল রয়েছে এবং জেডিইউ দল রয়েছে, অজিত সিংয়ের বিএলডি দল রয়েছে, মায়াবতীর বিএসপি দল রয়েছে, আরও 2-3টে ওদের আঞ্চলিক ছোট ছোট দল মিলে, এবং কংগ্রেসের জন্য কিছু সিট ছেড়ে 80টা সিটে ওরা প্রার্থী 1:1 করেছে। এবং আমার সাথে ওখানকার অনেক লোকের যোগাযোগ আছে এবং খুব ভালো ভালো লোকেরই যোগাযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু খবর নিয়ে জেনেছি এবং ভোটের যে অঙ্কটা, সেই অঙ্কটা যদি ঠিক হয় তাহলে কিন্তু বিজেপিকে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্য থেকে খালি হাতেই কিন্তু দিল্লিতে ফিরতে হবে। পাশাপাশি যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে 14 সালে, তারপরে যতগুলো লোকসভা বিধানসভার উপনির্বাচন হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি প্রায় 95% উপনির্বাচনে তারা হেরেছে। পশ্চিমবাংলায় যতগুলো বিধানসভা লোকসভার উপনির্বাচন হয়েছে, একটাতেও তারা জিততে পারেনি। এবং সর্বশেষ যে 6টা রাজ্যের নির্বাচন হয়েছে, তার মধ্যে কর্ণাটক প্রথম হলো, বিজেপি সরকার গঠন করতে পারেনি। 5টা রাজ্যের একসাথে নির্বাচন হয়েছে, তার মধ্যে বড় বড় 2টো রাজ্য রয়েছে, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। এই বড় বড় 2টো রাজ্যেও তারা হেরেছে, বাকি 3টা রাজ্যেও তারা সরকার গঠন করতে পারেনি। পাঞ্জাবে বিজেপি সরকার একটাও এমপি নেই, ওখানে কংগ্রেসের সরকার রয়েছে। তো তর্কের খাতিরে যদি ধরেই নিই বাকি রাজ্য বাদ দিয়ে, যে এই 6টা রাজ্য পাঞ্জাব আর বাংলায় 2টো সিট ছিল, একটাও পাবে না। এই 8টা রাজ্যে বিজেপি যদি সিট না পায় বা সামান্য 2-4টে করে সিট অন্যান্য রাজ্যে পায় বাংলা বাদ দিয়ে, তাহলে কিন্তু বিজেপি কিন্তু এইখানেই তার মেজরিটি লস করছে। এমনকি উত্তরপ্রদেশের সিটগুলো না পেলেই বিজেপি কিন্তু সংখ্যালঘু হয়ে যাচ্ছে। পাশাপাশি ভারতবর্ষের যে আরও রাজ্যগুলি রয়েছে, গুজরাটে এককভাবে সিট পাবে না, বিহারে কমপক্ষে 20টা সিট লস করবে বিজেপি, এবং দিল্লিতে সিট লস করছে, পাচ্ছে না সিট। তার মধ্যে আরও যে 2-একটা রাজ্য আছে, কেরালা, সেখানে বামপন্থীদের সাথে কংগ্রেসের জোট হয়েছে, বিজেপি সেখানেও ভোট সিট পাওয়ার আশা নেই। তেলেগু দেশম, সেখানেও বিজেপি সিট পাওয়ার আশা নেই, টিআরএস যেখানে সরকার গঠন করে রয়েছে। এবং যেটা অন্ধ্রপ্রদেশে যে রাজ্যটা রয়েছে, স্ট্যালিন যেখানে রয়েছে, সেখানে কংগ্রেস আর এআইডিএমকের সাথে একটা গাঠবন্ধন হয়েছে।
বিজেপি সেখানেও সিট লুজ করবে। তো সর্বভারতীয় স্তরে দেখা যাচ্ছে যে পাশে আসাম এনআরসির কারণে তারা ওই 8টা সিট যেটা আছে ওটাও লস করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে সারা ভারতবর্ষে বড় বড় তো রাজ্যগুলিতে যেভাবে সিট লস করছে, এমনকি বিজেপির যে আরএসএস তারা যে সমীক্ষা করেছে, আজকে সমীক্ষার রিপোর্ট আমরা দেখছি, তাতে দেখা যাচ্ছে যে বিজেপির আরএসএসের যে সংগঠন তাদের যে ভোট সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে যে বিজেপি 132টা সিটে আসছে ওদের সার্ভেতে। এবং ওদের যে আরও কিছু এজেন্সি আছে তাদের যে সার্ভে রিপোর্টটা, তাতে বিজেপির সিটটার সংখ্যাটা 100 নিচে নামবে। বিদেশি একটা সংস্থা, সংবাদ সংস্থা যে সমীক্ষা করছে, তাতে পরিষ্কার বলেছে যে বিজেপি আর ক্ষমতায় আসতে পারছে না। নীতিন গডকরি তিনি বলেছেন, যে অনেকবার স্টেটমেন্ট দিয়ে বলেছেন, ভূতল পরিবহন মন্ত্রী, যে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না। সাধ্বী ওদের আরএসএসের মহিলা নেত্রী তিনিও বলেছেন স্টেটমেন্ট দিয়ে, বিজেপি আর ক্ষমতায় আসতে পারছে না। ইতিমধ্যেই দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা, বিহারের একজন জনপ্রিয় মুখ, বিজেপি ত্যাগ করেছে। এবং যশবন্ত সিনহা অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন, বিজেপি ত্যাগ করেছেন। অটল বিহারী না তো লালকৃষ্ণ আদবানি গান্ধীনগর সিট থেকে এত বছর হলো তিনি জিতে এসছেন, তাকে সেখানে এবার নির্বাচনের টিকিট দেওয়া হয়নি। আদবানির মেয়ে প্রতিভা আদবানি সে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছে। তো এই যে সিগন্যালগুলো, এরকম অনেক সিগন্যাল রয়েছে, অনেকেই এমপি মন্ত্রী বিজেপি ছেড়ে তারা তার রাজ্যগুলিতে, সেই রাজ্যগুলিতে যে শক্তিশালী দল, তা সেই দলগুলির সাথে যোগ দিয়েছে। এতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মমতা ব্যানার্জির আহ্বানে সাড়া দিয়ে যে ফেডারেল ফ্রন্ট গঠন হতে হয়েছে, সেটা সাকসেস হতে যাচ্ছে। 19শে জানুয়ারি ভারতবর্ষের 25টা রাজ্যের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা ব্রিগেডে একটা মহাসমাবেশে হাজির হয়ে তারা ফ্রন্ট গঠনের পক্ষে সায় দিয়েছেন এবং তারা শপথ নিয়ে গেছেন যে বিজেপিকে বিনা যুদ্ধে 1 ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না এবং ফেডারেল ফ্রন্ট গঠন করে বিজেপিকে সারা ভারতবর্ষ থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। না, সে ঠিকই আছে। আমি পরের প্রশ্নের দিকে একটু আগাই। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আপনারা কুচবিহার আসনের ক্ষেত্রে গ্রামের দিকে বেশি প্রচারে যাচ্ছেন, শহরে সেভাবে প্রচার হচ্ছে কে বলছে? তাই দেখা যাচ্ছে না, শহরের প্রচারটা বোঝা যায় না। আমাদের তো শহরে সারা বছরই কাজ হয়। এই যে শহরে দেন, কুচবিহার শহরে এত ভালো ভালো রাস্তা আমরা করেছি, আমরা পানীয় জলের সমস্যা 80% সমাধান করতে পেরেছি, এলইডি লাইট দিয়ে সারা শহর সাজিয়ে দিয়েছি, রাসমেলার মতো একটা গুরুত্বপূর্ণ মাটি কেটে সারা বছরের রাসমেলা এবং অন্যান্য অনুষ্ঠান করার জন্য আমরা সুন্দর করে বানিয়ে দিয়েছি। এবং শহরের মানুষ তারা যে পরিষেবাগুলো পাচ্ছে, সেই পরিষেবাগুলো তো আগে পায়নি। কুচবিহার শহরকে দেখার জন্য মানুষ আসে এখানে। কুচবিহার শহরে যারা 5 বছর 7 বছর আগে এসেছিলেন, পরে আসেননি, তারা এসে কুচবিহার শহরকে আর চিনতে পারছেন না। তো শহরের মানুষ কিন্তু বিবেক বিবেচনার মানুষ, এবং কুচবিহার শহরের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। তারা উন্নয়ন আর পরিষেবার নিরিখে ভোট দেয়। তাদের মূল্যায়ন একটা যোগ্য প্রার্থী, তাকেই ভোট দিয়ে এসে সব সময়। এবারও আমাদের আশা কুচবিহার শহর থেকে 20টা ওয়ার্ডের মানুষ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে তারা পার্লামেন্টে পাঠাবেন। 16 উপনির্বাচনে কিন্তু কুচবিহার শহরের যা চিত্র ছিল তাতে আপনারা অনেকটা পিছিয়ে ছিলেন। না, পিছিয়ে আমরা ছিলাম না। কুচবিহার শহরে আমরা 10টা সিটে ওয়ার্ডের লিড পেয়েছিলাম, বিজেপির 10টা ওয়ার্ডের সামান্য সামান্য লিড পেয়েছিল। ওর একটা কারণ ছিল, আপনারা একটা খেয়াল করে দেখবেন যে 2016 যে বিধানসভা নির্বাচন,
কুচবিহারে বামপন্থীরা 32% ভোট পেয়েছিল। আর সেই 16-র শেষের দিকে লোকসভা নির্বাচনে বামপন্থীরা স্বাধীনতার পরে এই প্রথম তাদের জামানতটা জব্দ হলো, মাত্র 6% ভোট পেল পোলের উপরে। জামানত জব্দ হলো, 89,000 ভোট তারা মাত্র পেয়েছে। অর্থাৎ বামপন্থীরা দিল্লিতে বিজেপির সাথে একটা অশুভ আতাত তৈরি করে তাদের ভোটটা, পুরো ভোটটাই তারা বিজেপিতে শিফট করে দিয়েছে। কিন্তু বিজেপিতে শিফট করার নির্দেশ দিলেও বামপন্থীদের মধ্যে যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা জীবন যারা লড়াই করে এসছে, কথা বলে এসছে, তাদের একটা বড় অংশ কিন্তু আমাদের দলেও ভোট দিয়েছে, যার জন্য আমাদের জয়ের ফারাকটা কিন্তু অনেকটা বেড়েছে। বিজেপির ভোট বাড়লেও অনেক ফারাকটা বেড়েছে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বামপন্থীরা তাদের ভোটটা আবার বিজেপির থেকে সরিয়ে নিতে, ফিরিয়ে নিতে প্রচেষ্টা চালাচ্ছে। তাদের প্রচেষ্টা যদি 5%ও সাকসেস হয়, তাহলে কিন্তু ওই 5% ভোটের ডিফারেন্সটা আমাদের আরও বাড়বে। এবং আরেকটা যেটা বললাম যে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, যাই হোক, উন্নয়নের নিরিখে আর প্রার্থী থেকে ভোট দিবে, আমরা কিন্তু সেখানেও সেই জায়গাতেও কিন্তু আমাদের প্রার্থী সহস্র যোজন এগিয়ে রয়েছে। এবং আমরা যে একটা যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিতে পেরেছি, জেলার মানুষ কিন্তু এটা সাপোর্ট করেছেন, এটা বুঝতে পারছি। আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে কর্মী সভা করছি। কর্মী সভাগুলো কোথাও কোথাও বেশিরভাগ জায়গায় জনসভার রূপ নিচ্ছে। মহিলারা, তারা বেশিরভাগ মহিলারা মিটিংয়ে যোগ দিচ্ছে। এই যে সিগন্যালটা, এই সিগন্যালটাই কিন্তু বলে দিচ্ছে যে আগামী নির্বাচনে জেলার মানুষ কোন দিকে তার সমর্থনটা দেবে, ভোটার আশীর্বাদটা প্রয়োগ করবে, তার ভোটাধিকারটা প্রয়োগ করবে। এটা কিন্তু পরিষ্কার। আমরা বিজেপিকে এখনও দেখিনি কোথাও একটা মিছিল মিটিং করতে। একটা লোকসভা জেতার জন্য যতগুলো কর্মীর দরকার, তাদের ওই কর্মীর সংখ্যা নেই। আমাদের 2,20,000 মহিলা, ছাত্র, যুব, ট্রেড ইউনিয়ন এবং মাদার, তৃণমূল, বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা, তারা এই একটা লোকসভার মধ্যে তারা প্রচারে অংশগ্রহণ করেছে। তো 2,20,000 তো দূরের কথা, 20,000 লোক যদি থাকতো তাও না হতো 20,000 কর্মী। তার পাশাপাশি আমার যেটা অনুমান, বিজেপির মধ্যেও কিছু ভালো মানুষ তো আছে, বিবেকমান মানুষ তো রয়েছে, রাজনৈতিক সচেতন মানুষ রয়েছে, তারাও কিন্তু প্রার্থী দেখে ভোটটা দেবে। প্রার্থী গুণ বিচার করে তারা কিন্তু ভোটটা দেবে বলে আমার বিশ্বাস। কারণ তারা জানে মমতা ব্যানার্জি আর যাই হোক তৃণমূল উন্নয়নটা করছে, আর সেই উন্নয়নটা কিন্তু কোনো রং দেখে করছে না, কোনো দল দেখে করছে না, সার্বিকভাবে সবার জন্যই পরিষেবার উন্নয়নটা কিন্তু পৌঁছে দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু জেলা এবং রাজ্যের মানুষ তারা কিন্তু এটা বুঝে তারা কিন্তু তৃণমূলকেই ভোটটা দেবেন। এবং পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি সারা রাজ্যে জেলা পরিষদগুলো সব আমাদের দখলে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিগুলো বেশিরভাগটাই 95% আমাদের দখলে। মানুষ তো এটা দেখেছে, উপনির্বাচনগুলো তো দেখেছে, ভোটটা তো দিয়েছে। আমার মনে হয় এই রাজ্যের মানুষ, আমি বারবার বলছি, উন্নয়নের নিরিখে ভোট দিবে, কাজের নিরিখে ভোট দিবে, প্রার্থী দিকে ভোটটা দিবে। সুতরাং এই ক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর দাঁড়ানোর অধিকার রয়েছে, সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা অনেকটা ফারাকে জিতব। প্রথমে যখন শুরু করেছিলাম আমাদের যে অ্যাসেসমেন্ট, যে সমীক্ষা হয়েছিল, তাতে আমাদের ডিফারেন্সটা এবার 5 লক্ষ ডিফারেন্স হয়। কিন্তু যত ভোট এগোচ্ছে আমাদের ভোটের সংখ্যা আরও বাড়ছে, লিডটা আরও বাড়ছে। আমাদের মূল টার্গেট আরও বেশি ভোটে কুচবিহার থেকে আমাদের প্রার্থীকে লোকসভায় নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাতে আমাদের তুলে দেওয়া, তার হাতকে শক্ত করা
যাতে কুচবিহারের মানুষের জন্য পার্লামেন্টে কথা বলতে পারেন, রাজ্যের মানুষ রাজ্যের স্বার্থ নিয়ে যাতে পার্লামেন্টে যাতে সোচ্চার হতে পারে। কিন্তু আপনি 5 লাখ বা তারও বেশি লিড পারবে বলছেন, অন্যদিকে বিজেপি প্রার্থী দাবি করছেন আপনারা 2 লাখের বেশি ভোটই পাবেন না কুচবিহার লোকসভা কেন্দ্রে। যারা মূর্খ, বিদ্যা বুদ্ধি নেই, রাজনীতি কোনো সচেতনতা নেই, পার্লামেন্টের ভোট সম্বন্ধে যাদের আইডিয়া নেই, তারাই এই মূর্খের মতো কথা বলে। একজন সাধারণ মানুষকেও বলেন তো যে বিজেপির দলের অমুক তমুক বলছে যে 18 লক্ষ ভোটের মধ্যে তৃণমূল নাকি 2 লক্ষ ভোট পাবে। আমরা তো দিনাটা সাব ডিভিশন থেকে 2 লক্ষ ভোটের ডিফারেন্স নিয়ে আসবো, লিড নিয়ে আসবো, বাকিটা তো পরে। দিনাটা সিতাই এই দুটো বিধানসভা কেন্দ্র থেকে 2 লক্ষ ভোটের লিড নিয়ে আমরা আসব। সুতরাং যারা এইভাবে বলে তাদের ভোট সম্বন্ধে কতটুকু জ্ঞান আছে আপনারা বিচার করতে পারবেন, কারণ অনেকগুলো নির্বাচন আপনারা দেখেছেন, নির্বাচনে হালচাল আপনারা বোঝেন, নির্বাচনী যে সমীক্ষা আপনারাও করেন, আপনারাই বলেন যে এটা কি সত্য, এরকম কি হওয়ার সুযোগ রয়েছে, এরকম কি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির একটা কর্মী প্রার্থীকে যে বা বিজেপির কোনো নেতা কর্মীকে জিজ্ঞেস করুন না যে এই কথাটা সমর্থন করে কিনা, যদি করে আমরা তাহলে এখন আর কিছু বলবো না, ভোটের পরেই কথাটা বলবো। যাই হোক, ছিটমহলের প্রসঙ্গ ইতিমধ্যেই রবীন্দ্রনাথ বাবু বলেছেন। ছিটমহল বিনিময়ের পরে 2015 31 জুলাই সম্ভবত, হ্যাঁ 31 জুলাই, তারপর দীর্ঘ সময় উন্নয়নের দাবি, জমির সমস্যা, অনেকগুলো বিষয় ছিল ছিটমহলকে কেন্দ্র করে। সেইখানে ছিটমহলে ইতিমধ্যেই রবীন্দ্রনাথ বাবু তার প্রার্থীকে নিয়ে প্রচারেও গিয়েছিলেন, করলাতে সম্ভবত গিয়েছিলেন। অনেকগুলি করলা, পোয়াতের কুটি, বাগলার পশ্চিম বাগলার ছাড়া ওই এটা হলো বামনার 2 গ্রাম পঞ্চায়েতে, তারপরে আর একটা মশালডাঙ্গা করেছি, বাকি কয়েকটা সিট বাকি আছে, সেটা পরে করব। আবার এদিকে সিতাই কেন্দ্রের মধ্যে বড় শোলমরে অঞ্চলের মধ্যে, ওটা নামটা কি মনে হচ্ছে না, ওখানে আমরা গিয়েছি, প্রচুর লোকের সমাগম হয়েছে। যাই হোক, ছিটমহলের বাসিন্দাদের ক্ষোভ বিক্ষোভ মিটে এখন কি আপনাদের সঙ্গে এখন আর কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। প্রথমে যখন বিনিময়টা হলো তখন কিছু অন্য দলের লোক, আমি নামটা বলতে চাইছি না, তারা ওদের উস্কানি দিচ্ছিল প্রথম থেকেই। তো সেই ক্ষেত্রে যে কোনো প্রসেস করতে একটু সময় দিতে হয়। আমরা ছিটমহল বিনিময়ের 2 মাসের মধ্যে আমরা সেখানকার নাগরিকদের জব কার্ড দিয়েছি, অল্প সময়ের মধ্যেই তাদেরকে আমরা কিন্তু ভোটের অধিকার, ভোটের আইডি কার্ড তাদের হাতে তুলে দিয়েছি। তারও অল্প সময়ের মধ্যে আমরা আধার কার্ডটা তাদের হাতে তুলে দিয়েছি, খাদ্যসাথী কার্ডটা তাদের হাতে তুলে দিয়েছি। সব থেকে ওদের বড় যেটা দাবি ছিল সেটা হলো জমির অধিকার। তো দেখুন, জমি সংক্রান্ত ব্যাপারটা খুঁটিনাটি ব্যাপার। আগে যে ওদের জমির থাক নম্বর, দাগ নম্বর ছিল, ওটা বাংলাদেশে সমস্ত জমি জরিপ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে সেই জমির কাগজপত্র করতে একটা সময় লেগেছে। বিধানসভায় একটা স্পেশাল বিল আনতে হয়েছে, সেটা অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে, করে তারও অল্প সময়ের মধ্যে সম্ভবত 3 জানুয়ারি আমরা কিন্তু একদিনে তুফানগঞ্জে 8:30টায় শুরু করেছিলাম এবং সমস্ত ছিটমহল হয়ে মেখলিগঞ্জে রাত্রি 12:30টার মধ্যে 13,600 আদি ছিটমহল বাসীর হাতে আমরা জমির অধিকার কাগজপত্র তুলে দিতে পেরেছি। এবং একটা নিয়ম অনুযায়ী একটা টাইম থাকে, সেই কাগজপত্র বা খতিয়ানে কোথাও যদি ভুল থাকে, কারো জমি যদি কম উঠে থাকে, কারো জমি যদি বেশি উঠে থাকে, তাহলে 9 নম্বর ফর্মে তাকে আবেদন করতে বলা হয়েছিল। সেই আবেদনপত্র জমা হওয়ার পরে হিয়ারিংও শুরু হয়েছিল। হঠাৎ করে নির্বাচন ঘোষণা হওয়ার কারণে মডেল কোড অফ কন্ডাক্টকে মানতে গিয়ে আপাতত হিয়ারিংটা স্থগিত রয়েছে। কিন্তু সেই জমির মালিকরা তারাও কিন্তু এবার ফসলের ক্ষতিপূরণটা পেয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে তাদের নামটা তারা কিন্তু ওই প্রকল্পের সাথে যুক্ত করতে পেরেছেন, রেজিস্ট্রেশন করতে পেরেছেন।
তো সুতরাং সেই ক্ষেত্রে নির্বাচনের কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার পরে আবার হিয়ারিংটা অল্প কিছু, বেশি নয়, সামান্য কিছু আবেদনপত্র 9 নম্বর ফর্মে জমা পড়েছে। তো ইলেকশনের পরে, নির্বাচনের পরে সেই আবেদনপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা যেটুকু বাকি থাকে অল্প কয়েকজন, সেটা শেষ করে তাদেরকে ফাইনাল খতিয়ান হিসাবে যে কটা ত্রুটি আছে সেগুলো সংশোধন করা হবে, বাকিগুলোকে ডিক্লেয়ার করা হবে যে এটাই সঠিক খতিয়ান, এটা কমপ্লিট হয়ে গেল জরিপ। সুতরাং এই ক্ষেত্রে একটু তো সময় লাগে, কারণ জমি জরিপটা খুব কঠিন ব্যাপার। তাহলে আশা করছেন ছিটমহলের বাসিন্দাদের কাছ থেকে ভোটে ভালো? হ্যাঁ, ছিটমহলবাসীদের যে দাবি আরও ছিল উন্নয়ন, তাদের এলাকায় পাকা রাস্তা, পানীয় জল প্রত্যেক বাড়িতে বিদ্যুতের আলো, সেচের জন্য সৌরশক্তি চালিত পাম্প এবং অডিটোরিয়াম, অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের মূল ভূখণ্ডের মানুষ যে যে পরিষেবাগুলো পাচ্ছে সমস্ত পরিষেবাগুলো তাদেরকেও দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যের পরিষেবার যে সুযোগগুলো সেগুলোও তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় চিকিৎসা, এই সমস্ত পরিষেবাগুলো কিন্তু তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। সুতরাং সেক্ষেত্রে ছিটমহলবাসীর এই মুহূর্তে আর কোনো দাবির কথা এই কদিন আমরা গেলাম শুনতে পাইনি। সেখানে যারা সিনিয়র আছেন, যারা ছিটমহলের বাসিন্দা, তাদের সাথেও কথা বলেছি। যেমন একজন আছেন মনসুর মিয়া, আবদার মিয়া, কাশেম আলী মিয়া, সাহেব আলী মিয়া, সাদ্দাম হোসেন, যারা ছিটমহল সম্বন্ধে অত্যন্ত ওয়াকিবহাল, তাদের নিয়েও বসেছি। তারাও বলছে যে আমরা যা পেয়েছি অল্প সময়ের মধ্যে আমরা আশাই করিনি, যথেষ্ট পেয়েছি। আর বাকি তো দেখুন রুটিন মাফিক যে ডেভেলপমেন্ট, এটা তো হতেই থাকবে। এটা তো আর এমন নয় যে একদিনে শেষ হয়ে গেল। লিঙ্ক রোডগুলো রয়েছে, সেই লিঙ্ক রোডগুলোর কাজ পিডব্লিউডি করবে। সুতরাং সমস্ত ডেভেলপমেন্টগুলো যেভাবে দ্রুত গতিতে আমরা করতে পেরেছি, ছিটমহলবাসীরা তারা প্রচণ্ড খুশি। সেখানে মহিলারা, তাদের সাথে কথা বলেছি, তারা ভীষণ খুশি। বিশেষ করে তারা অবাধে সব জায়গায় যাওয়া আসা করতে পারছেন, লুকোচুরি করতে হচ্ছে না, সব জায়গায় যেতে পারছেন, অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে পারছেন, তারা হাসপাতালে যেতে পারছেন, এবং সেলফ হেল্প গ্রুপের সাথে তারাও কিন্তু যুক্ত হয়ে গেছেন। তাদের নামগুলো যুক্ত করার কারণে তারাও কিন্তু 1.5 লক্ষ টাকার থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা পর্যন্ত 30% সাবসিডিতে তারাও কিন্তু এই সেলফ হেল্প গ্রুপগুলো লোন পাচ্ছে। কুচবিহার জেলায় আমরা এই গত ফিনান্সিয়াল ইয়ারে আমরা 800 কোটি টাকা এই সেলফ হেল্প গ্রুপগুলোর মধ্যে আমরা বিলি করেছি। 30% সাবসিডি এবং সুদের হারটা একেবারেই কম। এই টাকাটা সেলফ হেল্প গ্রুপরা পেয়ে তাদের পরিবারের যে বিকল্প আয়টা, সেই আয়ের পথটা কিন্তু তারা বেছে নিতে পেরেছেন। যার মধ্যে কেউ নার্সারি করছেন, কেউ মৎস্য চাষ করছেন, কেউ পোলট্রি করছেন, কেউ হোটেল করছেন, কেউ দোকান করছেন, কেউ হাতের কাজ করছেন, কেউ দর্জির কাজ করছেন, এরকম বিউটি পার্লার করছেন। সব মিলিয়ে এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে গ্রামীণ যে অর্থনীতিটা, সেই অর্থনীতিটা কিন্তু আমরা মজবুত করতে পেরেছি। গ্রামের মানুষের বিকল্প যে একটা আয়ের রাস্তা, সেই আয়ের রাস্তাটাও কিন্তু আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি। একদমই। আমরা সময় খুব কম, আমরা আরও বহু প্রশ্নের উত্তর নেব। মূলত হচ্ছে সীমান্ত ভোট। কুচবিহার যে লোকসভা কেন্দ্রের একটা বড় অংশে সীমান্ত রয়েছে, আপনারা জানেন। সিতাই বিধানসভা কেন্দ্র, শীতলকুচি বিধানসভা কেন্দ্র, দিনহাটা বিধানসভা কেন্দ্র, তুফানগঞ্জের একটা অংশ ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে ঘেরা। তো স্বাভাবিকভাবেই সীমান্তের ভোটের কিন্তু একটা গুরুত্ব রয়েছে কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে। তো সেই দিক থেকে সীমান্তর ভোটের জন্য আলাদা করে কিছু ভাবছেন? আলাদা ভাবনা নেই। তাদের জন্য যে পরিষেবাগুলো আমরা দিতে পাচ্ছি, সেই পরিষেবার কথাগুলো তুলে ধরছি আমরা। এবং আপনারা দেখবেন যে 2016 সালের উপনির্বাচনে আমরা কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু প্রত্যেকটা বুথে আমরা কিন্তু লিড পেয়েছি। এবং এবারের পঞ্চায়েত নির্বাচনেও সীমান্ত এলাকার যত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা কিন্তু বহুত বড় লিডে
আমরা কিন্তু জয়ী করতে পেরেছি। ভিটালদা এক নম্বর পঞ্চায়েতের প্রধান আবু আল আজাদ ওই এলাকায় তো নির্দল প্রার্থী হয়ে জিতেছিলেন, ওই সময় যুবর সঙ্গে ছিলেন, এখন আপনাদের দলের হয়ে দেখো যুব আর মাদার বলে কিছু নেই, কেউ এটা রটিয়েছিল। তো তারা তো তৃণমূল ছেড়ে যায়নি, তারা তো তৃণমূলের সাথেই রয়েছে। তো মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। আমি তো কাউকে বলতে পারবো না যে তুমি তোমার পছন্দের প্রার্থীকে ভোট দিও না। সুতরাং যার যার পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে, এটা তার গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। এবং কাকে কে ভোট দিবে এটাও জানারও উপায় নেই। সুতরাং আমাদের বিশ্বাস, এটা আস্থার বিশ্বাস, যে সীমান্ত এলাকার মানুষ তারা সবাই তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দেবে তার এলাকার উন্নয়নের লক্ষ্যে, উন্নয়নের স্বার্থে, তাদের গণতান্ত্রিক অধিকার এবং এলাকার শান্তি বজায় রাখতে। তারা অশান্তি চায় না, তারা অসুস্থ সমাজও চায় না, তারা সুস্থ সমাজ চায়, শান্তিপূর্ণ পরিবেশ চায়। এর জন্যই বিশেষ করে মহিলারা তারা কিন্তু দলে দলে মিছিলে মিছিলে আপনারা দেখবেন 13-11 এপ্রিল ভোটের দিন উৎসবের মেজাজে মহিলারা যেভাবে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, ওভাবেই তারা সকাল সকাল লাইন ধরে তারা কিন্তু জোড়া ফুলে ভোট দিবেন। কারণ তার এলাকার শান্তি, তার এলাকার সুস্থ ব্যবস্থাটাকে বজায় রাখতে। তার স্বামী, তার ছেলে, তার মেয়ে, প্রতিদিন বাচ্চারা স্কুলে যায়, স্বামী কাজে যায়, যাতে শান্তি থাকে। যদি শান্তি থাকে, সুস্থ ব্যবস্থা থাকে, তারা ফিরে আসবে নিশ্চিন্তে। সেই ক্ষেত্রে মানুষ শান্তির পক্ষে রায় দেবে, সুস্থ সমাজ ব্যবস্থা এবং উন্নয়নের নিরিখেই ভোট দেবে। এই যে কুচবিহারে প্রায় 30,000-এর মতো লোকপ্রসাদ শিল্পী, যারা ভাওয়াইয়া গান করে, ভাটিয়ালি গান করে, যারা ঢোল বাজায়, খোল বাজায়, কীর্তন করে, ঢাক বাজায়, দোতরা বাজায়, মুখাবাসী বাজায়, সারিন্দা বাজায়, এরা সবাই 1,000 টাকা করে প্রত্যেক মাসে একটা ভাতা পাচ্ছে। এই ভাতাগুলো, এই পরিষেবাগুলো ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। এই তো পাশেই আসাম রয়েছে, আসামের জন্যই কিন্তু বিজেপি ভোটটা অনেক কম পাবে। কারণ আসামে 2014 সালের লোকসভার নির্বাচনে আচ্ছা দিন আয়েগা এই স্লোগান দিয়ে যাদের ভোটটা পেয়ে বিজেপি আসামে লোকসভা 14 সালে 14-র মধ্যে 8টা সিট পেয়েছিল। 16 সালের বিধানসভা নির্বাচনে আসামে সেই ভোটার তালিকা, সেই মানুষদের ভোট পেয়ে রাজ্যের সরকার গঠেছে আসামে। সেই বিজেপি আসামের সরকার গঠনের পরে তারা বলছে এই ভোটার তালিকা অবৈধ। এনআরসির নাম করে 40 লক্ষ বাঙালি, হিন্দু, মুসলিম, বিহারি, নেপালি, উড়িয়া এবং আসামেরই একটা বড় অংশের মানুষের নাম 40 লক্ষ, যার সংখ্যাটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করলেন, ঘোষণা করলেন। নাগরিকত্ব, তাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার ছিনিয়ে নিতে চাইলেন। মমতা ব্যানার্জি প্রথম গর্জে উঠলেন, দিল্লিতে গিয়ে প্রেস মিট করলেন, বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের সাথে কথা বললেন, লোকসভায়, রাজ্যসভায় বিরোধী রাজনৈতিক দলের এমপিরা সোচ্চার হলেন, সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি এই ব্যাপারে একটা মামলাও করলেন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আসামের কোনো নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এই সাহসটা বা আসামের বা অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারেনি। তাই আমরা মনে করছি যারা আসামে খাল কেটে কুমির নিয়ে এসেছিল তারা এবার বিচার বিবেচনা করে ভোটটা দেবে। এবং এই বাংলার কিছু মানে কি বলবো, গর্জায় যে আকাশ সেটা তো বর্ষায় না। এই বিজেপির নেতা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নাম করেই বলছি, রাহুল সিনহা, অবজারভার বিজয় বর্গী, আরও কিছু বিজেপির নেতা হুঙ্কার দিচ্ছেন বাংলায় ক্ষমতায় এলে 2 কোটি বাংলাভাষী হিন্দুকে গলা ধাক্কা দিয়ে তারা নাকি বাংলাদেশে পাঠাবেন, মুসলিমদের গলা ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠাবেন।
তো এই হুঙ্কার শোনার পরে, আসামের ঘটনা দেখার পরে বাংলার বাঙালিরা, মুসলিমরা, হিন্দুরা বা এখানকার অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা কি এই বিজেপিকে ভোট দেবে? মহারাষ্ট্র থেকে বিহারিদের বিজেপিকে তাড়িয়ে দিয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্যের লোককে তাড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। কিন্তু পশ্চিম বাংলা একটা মিনি ভারতবর্ষ, 29টা রাজ্যের নাগরিক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে নাগাল্যান্ড, মণিপুর, সমস্ত রাজ্যের মানুষ পশ্চিম বাংলায় শান্তিতে বাস করছে। তাদের কখনোই কেউ বলেনি আমার সরকার তোমরা এ রাজ্যে থাকতে পারবে না, আমাদের দল কখনো বলেনি, বরং উল্টো তাদের সেফটি সিকিউরিটির দিকে লক্ষ্য রেখে সবাইকে শান্তিতে রেখেছে। সুতরাং বাংলার মানুষ শান্তি চায়, তারা উন্নয়ন চায়, পরিষেবা চায়। 7 বছরে মমতা ব্যানার্জি সেটা প্রমাণ করে দিয়েছেন। সুতরাং মমতা ব্যানার্জি পরীক্ষিত নেতা এবং এই 7 বছরের মধ্যে 4 বছর 4 বার পরপর মমতা ব্যানার্জি দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে এই রাজ্যের মানুষ তৃণমূলকে ভোট দেবে। বিজেপি সাম্প্রদায়িক শক্তি, যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়, তাদেরকে কখনোই ভোট দিয়ে আর ভুলটা করবেন না, খাল কেটে কুমিরটা আনবেন না। প্রচারে সময় তো খুবই সংক্ষিপ্ত, প্রচারে কে আসছে মূলত কুচবিহারে? আগামী 3 এপ্রিল সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি দিনহাটা সংহতি ময়দানে তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে 2টো মিটিং করবেন। তার 2-3 দিনের মধ্যেই মমতা ব্যানার্জি 2টো মিটিং করবেন। আমরা যেটা প্রপোজাল দিয়েছি, কুচবিহার রাসমেলার মাঠে একটা আর মাথাভাঙায় একটা, এরকমই আমাদের রয়েছে। তাছাড়া অন্য রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনিও 31 তারিখে আসবেন, 31 মার্চ। আরও অন্য কোনো নেতারা আসলে তাদেরকেও প্রচারের কাজে লাগানো হবে। আর আমি আবার বলছি, 2,20,000-এরও বেশি আমাদের দলের বিভিন্ন স্তরের কর্মী, তারা এই 2005টা বুথে তারা রাত দিন কাজ করে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন। সুতরাং সেক্ষেত্রে আমরা নিশ্চিত যে আমার জয়ের ব্যাপারে নিশ্চিত। কে কি বললো না বললো আমার কোনো যায় আসে না। 2 লক্ষ ভোট পাবে তৃণমূল কংগ্রেস যারা বলে, আমি আবার বলছি তাদের নত্ব সত্য জ্ঞান নাই, রাজনীতির কোনো জ্ঞান নাই, তারা মূর্খের স্বর্গে বাস করছে। ওই চেরা খাতার বিছানায় শুয়ে তারা উদিত সূর্য দেখছেন। তাদের এই মনস্কামনা কখনোই সফল হবে না। ঠাকুর মদনমোহন, আমরা তো আগেও দেখেছি, ঠাকুর মদনমোহন বিজেপিকে রথে চড়তে দেয়নি, বিজেপির রথ কুচবিহারে এসে আটকে গিয়েছিল। সেরকমই ঠাকুর মদনমোহন যারা সৎপথে চলবে, যারা মানুষের কাজ করবে, যারা মানুষের পাশে থাকবে, ঠাকুর মদনমোহন তাদেরই পাশে থাকবে। যারা এটা করবে না, থাকবে না, আমি আর অন্য কিছু বললাম না, তাদের পাশে ঠাকুর মদন কোনোদিন থাকেনি, আগামী দিনও থাকবে না। মদনমোহনের আশীর্বাদ আমাদের প্রার্থীর মাথায় বর্ষিত হবে। সুতরাং এক্ষেত্রে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আমাদের কাছে নেই। আমরা শুনলাম দীর্ঘ সময় ধরে নানান বিভিন্ন প্রশ্নের উত্তর, এবং আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে। 11 এপ্রিল নির্বাচন, 23 মে গণনা, চিত্র ঠিক গণনার পরেই পরিষ্কার হবে। ততদিন পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে লাইভে থাকব। আবার আপনাদের সঙ্গে কালকে অবশ্যই দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।